দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। পঙ্গু হাসপাতাল বা নিটোর নামে পরিচিত সে অনেক পুরাতন একটি হাসপাতাল বাংলাদেশে। সেই হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে আজকে কথা বলবো এবং আমি খুবই আনন্দিত আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান, পরিচালক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। স্যার, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুই করেছি যে পঙ্গু হাসপাতাল নিয়ে আজকে আমরা কথা বলবো মূলত, এবং আমি অনেক পুরাতন হাসপাতাল এবং মোটামুটি সবাই চিনে, বাংলাদেশের গ্রামে গঞ্জেও যারা আছে সবাই কোনো কিছু সমস্যা হলে, বিশেষ করে হাড় ভাঙা বা হাড়ের কোনো রোগ হলে চলে আসেন পঙ্গু হাসপাতালে। আপনি সেই হাসপাতালের পরিচালক হিসেবে রয়েছেন। আজকে আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। একটু শুনবো আসলে এই পঙ্গু হাসপাতাল বা নিটোরে আপনি আসার পর থেকে এই যে বিভিন্ন আধুনিক চিকিৎসা এবং সেবা দেয়া হচ্ছে, এখন কি পরিস্থিতি? পঙ্গু হাসপাতাল বা নিটোর, যেটি জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান, 1972 সাল থেকে সেটি আরজে গাস্ট, যিনি এটি মূলত প্রতিষ্ঠা সূচনা লগ্ন থেকে কাজ করেছেন। এটি এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশ তো বটেই, এশিয়া মহাদেশের মধ্যে ট্রমা বা আঘাতজনিত সবচেয়ে বড় 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এবং এইখানে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের এটি একটি আস্থার স্তরে পরিণত হয়েছে, যে সারা দেশ থেকে ভাঙা বা অ্যাক্সিডেন্টাল রোগী হলেই তারা শেষ আশ্রয়স্থল হিসাবে এখানে আসে। ওখানে জরুরি বিভাগ আছে, আমাদের অত্যন্ত সক্রিয় একটি জরুরি বিভাগ আমি বলবো, এবং সেখানে 24 ঘন্টায় জরুরি বিভাগের সার্ভিস চালু আছে এবং বিশেষজ্ঞ সার্ভিস চালু আছে, এবং 24 ঘন্টায় সেখানে অপারেশন হয়। আমাদের ইমার্জেন্সিতে পেশেন্টগুলি আসার পরেই যে সমস্ত রোগীগুলোর ওই দিনই অপারেশনের প্রয়োজন হয়, সেখানে প্রয়োজনে আমরা সেই অপারেশন সম্পন্ন করি। আর যেগুলি তাৎক্ষণিক অপারেশনের প্রয়োজন হয় না, সেগুলির প্রাথমিক ব্যবস্থা দিয়ে, প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আমরা ভর্তি অবস্থায় রেখে দিই। পরবর্তীতে সে যখন ফিট হয় বা অপারেশনের যোগ্য হয়, পরবর্তীতে আমরা অপারেশনগুলো করি। আর এমনিতে বহির্বিভাগের সার্ভিস চালু আছে সেখানে, এবং আমি আসার পরে সেখানে বহির্বিভাগে শুধু বিশেষজ্ঞ সার্ভিস চালু করেছি। যে আমার দৃষ্টিতে এটি একটি বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতাল। এখানে একজন রোগী এসে যাতে বিশেষজ্ঞ সেবাটা পায়। সেখানে প্রায় 1000 থেকে 1200 রোগী প্রতিদিন সেই চিকিৎসা নিচ্ছে, বিশেষ চিকিৎসা। এবং ওইখানে আমরা বহির্বিভাগের চিকিৎসার বাহিরে যদি কোনো রোগীর ভর্তির প্রয়োজন হয়, যে তার অপারেশনের প্রয়োজন বা এই ধরনের কোনো হাসপাতালে থাকা অবস্থা প্রয়োজন, এই ধরনের রোগীকে আমরা ভর্তি করে থাকি। চিকিৎসার আগে কিংবা পরে, বিশেষ করে স্টিফনেস যেটাকে বলা হয়, জট বেঁধে যায়, হাঁটু, হাত, পা, এগুলোর জন্য নড়াচড়া করতে পারে না, চিকিৎসার আগেও পারে না, পরেও পারে না, এরকমও হয়। এগুলো যাতে সচল করা, অর্থাৎ পুনর্বাসনের যে প্রশ্নটি এসেছে, যে একজন পেশেন্টের শুধুমাত্র রোগীর চিকিৎসাই শেষ কথা নয়, সে যাতে চলাফেরা করতে পারে, তার হাত পা কার্যকর হয়। হাড় জোড়া লাগার পরেও অনেক সময় হাত পা কার্যকর হয় না, সেই জন্য আমাদের সেখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট যেটি বলা হয়, সেটিও কার্যকর আছে। এর বাইরে আনুষঙ্গিক যে সমস্ত রোগীর চিকিৎসার জন্য যেগুলি ডায়াগনোসিস করার থেকে শুরু করে প্যাথোলজিক্যাল যে পরীক্ষাগুলি আছে, সেগুলোও আমাদের এখানে কার্যকর হয়েছে। সামগ্রিকভাবে এটি আসলে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, এবং পেশেন্ট আসলেই তাৎক্ষণিক চিকিৎসা থেকে শুরু করে পরবর্তীতে যে কোনো ধরনের হাড় ভাঙার চিকিৎসায় আসুক না কেন, এটি আমাদের জন্য ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, আমরা সেটা সবসময় করে থাকি। শুধু একটি স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, যে আমরা জরুরি বিভাগে প্রতিদিন 80 থেকে 100টি রোগীর অপারেশন প্রতিদিন করি, এবং গত বছরের আগের বছরের তুলনায় এই বছর আমরা প্রায় 7500 অপারেশন বেশি করেছি। আমি আসার পরে প্রায় 39,000 অপারেশন গত এক বছরে সম্পন্ন হয়েছে সেখানে। এই স্ট্যাটিস্টিক্স এই জন্য বললাম যে অনেকে হয়তো ব্যাপ্তিটা বুঝতে পারে না। আমাদের সেখানে 29টি অপারেশন থিয়েটার রয়েছে। এই 29টি অপারেশন থিয়েটারের মধ্যে জরুরি বিভাগেরগুলি ছাড়া বাকি অপারেশনগুলি দিনের বেলায় রুটিনলি সেখানে অপারেশন হয়ে থাকে, এবং প্রতিদিন
যে পরিমাণ অপারেশন হয় এটা হয়তো অন্য কোনো জায়গায় একটা ট্রমা হাসপাতাল হিসেবে হয় না, এবং এটি সর্বজন স্বীকৃত যে এই হাসপাতালে ট্রমা বা অর্থোপেডিক্সে সবচেয়ে বেশি অপারেশন হয়ে থাকে। এবং আমরা সবসময় প্রস্তুত থাকি যে কোনো ধরনের জাতীয় দুর্যোগ বা বিপর্যয় ঘটলেও যে মাঝখানে মাঝে মাঝে হঠাৎ করে অনেক পেশেন্ট অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি বা বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প এমনকি যে কোনো ধরনের এই ধরনের দুর্যোগ কোনো পরিস্থিতিতেও আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকি এদেশের মানুষের হাড় ভাঙা বা এই জাতীয় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকি। জি, অনেক সুন্দর। আসলে এত বড় পরিসরে আমি বলবো, আপনি যেটা বলছিলেন যে এতগুলো অপারেশন থিয়েটার এবং সবসময়ই ডাক্তাররা প্রস্তুত সেখানকার রোগীদের সেবা দেওয়ার জন্য, এবং আপনি বলছেন একদিনে প্রায় 1200-1300 রোগী আউটডোরে দেখা হচ্ছে, চিকিৎসা নিচ্ছে, ইমার্জেন্সিতে দেখা হচ্ছে, এবং জরুরি সেবা পরিষেবা এবং রুটিন অপারেশন তো আছে, সেগুলো চলছে। এত বড় পরিসরে আমাদের দেশে আসলে এটা খুবই মানুষের জন্য প্রয়োজনীয়, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য। এবং আমি শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষও এক কথায় পঙ্গু হাসপাতাল চিনে, এবং কোথাও কোনো সমাধান না হলে তারা নিজে থেকেই চলে আসেন যে আমরা পঙ্গু হাসপাতাল চলে যাই। হয়তো সেই ভরসার জায়গাটাই হাসপাতাল দখল করে আছে। তারপরও একটু জানতে চাওয়া স্যার, আসলে আমাদের তো অনেক বেশি জনসংখ্যা, আমরা জানি অনেক বেশি জনসংখ্যা, এবং এই আমাদের হাসপাতালের সেবাগুলো সেই তুলনায় অপ্রতুল এবং অনেকেই আমি দেখেছি, অনেক রোগীরাই ভয় পায় অনেক সময় আসতে, যে আমি গেলে হয়তো ভর্তি হতে পারবো না, অথবা আমার অপারেশনটা অনেক দেরি হবে, চিকিৎসাটা দেরিতে শুরু হবে। এরকম কিছুর জন্য আসলে কোনো ব্যবস্থা রয়েছে কিনা? যারা জরুরি বিভাগে যায় তাদেরকে কোনো কারণে ফেরত দেয়া বা হয়তো তার অপারেশন হতে দেরি হচ্ছে, এরকম কোনো সুযোগ আছে কিনা? জি, জরুরি বিভাগে যে রোগী আসে, জরুরি বিভাগ থেকে কোনো রোগী ফেরত দেওয়া হয় না। সেটি প্রাথমিক চিকিৎসা, সেলাই, ড্রেসিং থেকে ভাঙা পর্যন্ত যাই হোক না কেন, যে সমস্ত পেশেন্টগুলোকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বা প্লাস্টার দিয়ে, ভাঙার ক্ষেত্রে অনেক সময় প্লাস্টার দিয়ে ছেড়ে দেওয়া সম্ভব হয়, অর্থাৎ ভর্তির প্রয়োজন নেই, তাকে আমরা ভর্তি করি না। আর যে সমস্ত রোগীকে ভর্তি দেওয়া প্রয়োজন এবং যে সমস্ত রোগীকে অপারেশনের প্রয়োজন, আমি আপনাকে আগেই বলেছি যে 24 ঘন্টা সেখানে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার খোলা থাকে। তবে এটি ঘটে যে ভিতরে মানে ইয়ার স্বল্পতার কারণে, বিছানার স্বল্পতার কারণে সে হয়তো কখনো কখনো যদি বিছানা না থাকে, তাকে ফ্লোরে বা এরকম অ্যাকোমোডেশনে শুইতে দিতে হয় আমাদের। রুগী তো ওভারফ্লো বলতে গেলে থেকেই যায়। আপনি আপনার কথা এসে উঠে আসছে যে রোগীর সংখ্যা অনেক, সারা দেশ থেকে আসে। তবে আপনাকে এই বিষয়ে আমি আশ্বস্ত করতে চাই, আমরা জরুরি বিভাগ থেকে রোগী ফেরত দিই না, এবং আপনার মাধ্যমে আমি দেশের সেবা গ্রহীতা জনগণকে বলবো যে ভর্তি হওয়া যাবে না জরুরি বিভাগে, এই ধরনের চিন্তার কোনো প্রয়োজন নেই। নির্দ্বিধায় আসতে পারবেন এবং ভর্তি হয়ে যাবে। যেটি সংকট সেটি হচ্ছে বহির্বিভাগ থেকে ভর্তির সময়। যেহেতু বহির্বিভাগে রোগীগুলো আসে যেগুলি আগে চিকিৎসা নিয়েছে, এখানেই হোক, পঙ্গু হাসপাতাল, নিটোর হাসপাতালেই হোক বা অন্য কোনো জায়গায় হোক, সেকে তাৎক্ষণিক মুহূর্তে সবার হয়তো ভর্তির প্রয়োজন হয় না। সে অন্য কোথাও চিকিৎসা নিয়েছে, অথবা নিটোরে আগে নিয়েছে, আবার ফল আপে আসছে, তার আগে অপারেশন হয়েছে। এই রোগীগুলোর ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আমাদের সব ভর্তি, যেমন আমার 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 1000 শয্যা তো আছেই, তার বেশিও থাকে। তো এখন বহির্বিভাগ থেকে যদি প্রতিদিন 1000, 1200, 1500 পর্যন্ত পেশেন্ট আসে, এমন হয়। তো এই দিনে ভর্তির ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। ভিতরে অ্যাকোমোডেশন না থাকলে আমরা সবাইকে ভর্তি দিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি আগে ভর্তি দেওয়ার দরকার সেগুলোকে আমরা দিয়ে থাকি। এই জায়গায় যখন কেউ ভর্তি হইতে পারে না, তখন সে হয়তো তার মধ্যে এটা কাজ করে, আমরা হয়তো লিখে দিই যে পরের সপ্তাহে আসেন বা 2 সপ্তাহ পরে আসেন, এরকম সময় দিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয় যে আপনারা একটু পরে আসেন। যেহেতু রোগীটা এই মুহূর্তে ভর্তি করাটা একান্ত জরুরি নয়, যদি দেখা যায় যে কোনো একটা পেশেন্টকে ভর্তি করা জরুরি, তাহলে কিন্তু আমরা সেটা বহির্বিভাগ থেকে করে নিই, জরুরি বিভাগ ছাড়াও। সুতরাং সবসময় বহির্বিভাগের রোগী সবসময় ভর্তি হয়, এর কোনো বাইন্ডিংস নেই। কিন্তু বহির্বিভাগ থেকে আমরা সিলেক্টিভ রোগী যেগুলি ভর্তি করা দরকার এবং চিকিৎসা হাসপাতালে অপারেশন পরবর্তী
দরকার হবে সেরকম আমরা ভর্তি করে থাকি। এই জায়গায় আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে, কারণ হচ্ছে ভিতরে জায়গা না থাকলে, সিট খালি না থাকলে তখন সমানে ভর্তি দিলে ভিতরে অপরিবেশটা আরও ক্লামজি হয়ে যাবে বা এ হবে। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি যে অন্যান্য পেশেন্টদের থেকে হাড় ভাঙা বা এই ধরনের রুগীদের একটা পার্থক্য হলো, অন্যান্য রুগী একটা রুগীর সাথে এসে নিজেই আসতে পারে, অথবা একজন রুগী পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা সহায়ক একজন থাকলো। কিন্তু হাত ভাঙা, পা ভাঙা এরকম একটা পেশেন্টের অ্যাটেন্ডেন্স থাকে হচ্ছে 2 জন 3 জন, এবং তাকে অনেক সময় ক্লাসে উঠাইতে হয়, তাকে ট্রলি দিয়ে উঠাইতে হয়, তাকে হুইল চেয়ারে করে মুভ করতে হয়। তা আপনি যদি নিটোর হাসপাতালের আউটডোরে যেয়ে ভিজিট করেন, তাহলে আপনি দেখবেন যে বেশ ভিড়। এই ভিড়ের মূল কারণ হলো রুগীর পাশাপাশি একাধিক অ্যাটেন্ডেন্স। 1200 রুগী যদি আসে সেখানে, বা সেখানে আরও 3 গুণ থাকে তার অ্যাটেন্ডেন্স। কেউ আবার সাথে থাকে ট্রলি অথবা হুইল চেয়ার। এই ধরনের একটা সমস্যা আমরা আমাদেরকে মোকাবেলা করতে হবে সবসময়। এছাড়া তারপরে আমি বলবো যে এখানে ভয়ের কিছু নাই, নির্দ্বিধায় আসতে পারেন, এবং রুগীর যেটি ভর্তির প্রয়োজন সেটি জরুরি বিভাগ থেকে, জরুরি রুগীকে আমরা একটা বলি, সেটা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আসলে ভালো হয়। কারণ এর পরবর্তীতে রুগীগুলো কোনো অ্যাটেন্ড হয়, অন্য কোনো যখন চিকিৎসা পায়, ওই অবস্থায় ওই রুগীটাকে হয়তো জরুরিভাবে ভর্তি দরকার প্রয়োজন হবে না। এই কারণে তাকে বহির্বিভাগের পরামর্শ আমরা দিয়ে থাকি। ইভেন বহির্বিভাগেও আবার বললি যদি জরুরি প্রয়োজন হয়ে যায় যে তখন আমরা কিন্তু ভর্তি করি। তবে এই জায়গায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে ভিতরে যদি জায়গা না থাকে, সিট খালি না থাকে, তখন বহির্বিভাগ থেকে সব ভর্তিযোগ্য রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। এটি আমার মনে হয় অন্যান্য হাসপাতালেও একই চিত্র। তবে একবারে না হোক, পরবর্তীকালেও হলো আমরা তাকে ভর্তি করে নিই। সেই জন্যই জানতে চাওয়া স্যার, আসলে জরুরি বিভাগ থেকে রোগী ফেরত দেওয়া হয় না, হ্যাঁ, কিন্তু বহির্বিভাগের রোগীদের আসলে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হয় এবং তাদেরকে টাইম শিডিউল দেওয়া হয় যে পরবর্তীতে কখন তিনি এসে ভর্তি হতে পারবেন। এটি আসলে এই ইনফরমেশনটাই অনেকে জানেন না এবং অনেকে ভুল চিন্তা নিয়ে বসে থাকেন, সেজন্যই আপনার কাছে জানতে চাওয়া। আরও এই বিষয়গুলো নিয়ে আসবো আপনার কাছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছিলাম স্বাস্থ্যসেবায় পঙ্গু হাসপাতাল এবং এর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। সাথে রয়েছেন পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। চলে যাচ্ছি স্যারের কাছে আবার। স্যার, বিরতির আগে শুনছিলাম আপনাদের বহির্বিভাগ এবং জরুরি বিভাগের সেবাগুলো নিয়ে। একটু জানতে চাওয়া, আপনি বলছিলেন বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য সবসময় প্রস্তুত আপনার হাসপাতাল বা পঙ্গু হাসপাতালের সবাই যারা সেবাগুলো দিচ্ছেন। সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো মারামারির ঘটনা হোক, যেটা আমাদের দেশে খুব অহরহ হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে তো অবশ্যই রোগীরা যাচ্ছে, তখন একসাথে এত রাশ যদি যায়, তখন সেটা সামাল দেওয়ার আসলে আপনাদের কি পরিকল্পনা থাকে? একই তো হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের একটা প্রস্তুতি থাকি। প্রতিদিনকার একটা স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন সময়ের মারামারি বা বিভিন্ন সময়ের দুর্ঘটনা, এগুলোর একটি ধারণা আমাদের আছে। সেই জন্য স্বাভাবিকভাবে কী পরিমাণ রোগীর ফ্লো থাকে এই অনুযায়ী আমরা ইমার্জেন্সি বিভাগকে সাজিয়ে রেখেছি। ডাক্তারের পরিমাণ সেরকম থাকে, ভিতরে জরুরি বিভাগের সেরকম ওটি থাকে। একসাথে যদি অনেক রোগী চলে আসে, আমাদের ব্যাকআপে আমাদের রিজার্ভ ইমার্জেন্সি স্কোয়াড প্রস্তুত থাকে। যদি প্রয়োজন হয় তখন তাদেরকে বলা হয়, তখন সাথে এসে তারা যোগ হয়। এই জন্য আমাদের যদি বেশিও চলে আসে, হ্যাঁ, হঠাৎ করে আসলে কিছুটা এত পেতেই হয়, হিমশিম পেতেই হয়, কিন্তু চিকিৎসার দিক থেকে আমরা সাধারণত ব্যাঘাত করতে দিই না। আমাদের ডাক্তাররা প্রস্তুত থাকেন, তারা এসে যুক্ত হন। তার মানে আসলে প্রস্তুত থাকেন একটা টিম সবসময়। এই ক্ষেত্রে একটু জানতে চাওয়া স্যার, আমরা তো সবসময় রোগীদের কথা বলছি, রিসেন্ট বা কিছু নিউজ আসছে, খবর আসছে যে আমাদের চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও। কারণ যখন একটা মারামারি বা একটা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সবাই একটু মাথা গরম অবস্থায় থাকেন। তো তখন দেখা যায় চিকিৎসকের কাছে এসে সে যদি তার মন মতো সেই সার্ভিসটা না পান, অথবা চিকিৎসক তাকে বুঝিয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং আমরা দেখছি যে চিকিৎসকরাও অনেক জায়গায় মার খাচ্ছেন।
আপনি একটি হাসপাতালের পরিচালক হিসেবে আছেন, সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে কি বলার রয়েছে বা আপনার হাসপাতালের নিরাপত্তার জন্য আপনি কি করছেন? চিকিৎসকের নিরাপত্তার অত্যন্ত দরকারি, যে বিছানার যে ভর্তির বিষয়টা, এখন যদি এটা অফুরন্ত পরিমাণ রোগ কিন্তু আমরা ভর্তি করতে পারবো না। যিনি ভর্তি হতে পারবেন না তিনি কিন্তু বিরক্ত হবেন হাসপাতালের উপরে বলেন, পরিচালকের উপরে বলেন, ওভারঅল ম্যানেজমেন্টের উপর বলেন, এবং সর্বশেষ সরকারি প্রতিষ্ঠানের উপরে। তো এটা নিরাপত্তার ইস্যুটা এখন যারাই আসেন চিকিৎসকরা কিন্তু অবহেলা করে প্রথমে এই কথাটা আমি বলতে চাই না, কারণ এটা মানবিক দিক, এরা সবাই জানে যারা পড়াশোনা করেন, আপনি নিজেও ডাক্তার, সেটি দেখেন ইচ্ছা করতে করে যে অবহেলা করে এটা সব ক্ষেত্রে ঠিক না। হ্যাঁ, শতভাগ চিকিৎসক তার শতভাগ দায়িত্ব সবসময় পালন করে এমনটি নাও হতে পারে, কারণ ডাক্তারের সমাজেরই অংশ। আপনি একজন চিকিৎসক অনেক সীমাবদ্ধতার মধ্যে তাকে চিকিৎসাটা দিতে হয়, চিকিৎসা করে যাচ্ছেন তিনি। এখন রোগী মারা গেল বা রোগীর কোনো তাকে আসতে দেরি হলো, আপনাকে এটা বুঝতে হবে যে কেন সেটি হচ্ছে। আর মারা গেল বিনা চিকিৎসা মারা গেল, অবহেলায় মারা গেল, এরকম বলে যে ডাক্তারের উপর আপনি যদি চড়াও হন, তখন তো একজন চিকিৎসা দিতেই ভয় পাবে। একটা সময় আসবে চিকিৎসক ডাক্তাররা তখন চিন্তা করবে যে চিকিৎসা দিব কি দিব না। মুমূর্ষু রোগীর ক্ষেত্রে তারা বিশেষ করে যদি রিস্কি পেশেন্ট হয়, মুমূর্ষু রোগী হয়, এই ক্ষেত্রে সে আরও রিলাক্টেন্ট থাকবে। তখন দেখবেন সে নানান রকম বলবে যে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে যান, আপনি আরও ভালো হাসপাতালে যান। নিটোর হাসপাতাল না হয় এখানে সবসময় সিকিউরিটি, কিছু সিকিউরিটি, আমার আনসার সিকিউরিটি আছে, ডাক্তার, ওয়ার্ড বয়, একটা অনেক লোকজন আছে, কিন্তু একটি প্রান্তিক জায়গায় যান, উপজেলা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন যেগুলি আছে, সেখানে তো এত মানুষ থাকে না। আর ডাক্তাররা তো আসলে নিরীহ মানুষ, তার হাতে স্টেথো, বিপি বা সহায়ক যন্ত্রপাতি কিংবা কলম ছাড়া তেমন কিছুই নেই। এখানে কোনো ডাক্তারকে একজন ইচ্ছে করলেই মৌখিকভাবে বা শারীরিকভাবে নাজেহাল করতে পারে, উনি তো প্রস্তুত হয়ে থাকেন না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটি করতে যেয়ে পক্ষান্তরে কিন্তু রুগী বা তারা নিজেদেরই ক্ষতি করছেন, কারণ উনি তার পক্ষে রেজিস্ট করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো নিটোর হাসপাতালের নিরাপত্তার দিক থেকে অতটা ইনসিকিউর না, কিন্তু প্রান্তিক জায়গায় যেখানে একজন ডাক্তার, ইভেন একটি প্রাইভেট চেম্বার, সেখানে একজন ডাক্তার একা বসে এসে চেম্বার চিকিৎসা করে। এখন রোগী যদি সুস্থ হয়ে না যায়, মারা যায়, এই রোগ হলেই আপনি যে ডাক্তারের উপর চড়াবেন, তাহলে কি ডাক্তারের পক্ষে কি সম্ভব একজন রোগীর চিকিৎসা দেওয়ার আগে গ্যারান্টি দেওয়া যে সে ভালো হবে? আপনি যত চিকিৎসাই দেন না কেন, চিকিৎসা শাস্ত্রের একটা শেষ এবং সীমাবদ্ধতা আছে। এবং আমাদের আমি যদি এটিকে স্পিরিচুয়াল দিক থেকে বলি, সবাইকে মরে যেতে হবে এক সময়। এখন মারা গেলে যদি আপনি মনে করেন যে ডাক্তারের অবহেলা, তাহলে আপনাকে আমি যদি উল্টা জিজ্ঞেস করি যে ডাক্তার নিজের যদি সঠিক চিকিৎসা দিলেই বেঁচে থাকতো, তাহলে তো কোনো ডাক্তার মারা যেত না, নিজের চিকিৎসা ঠিক মতো নিয়ে সে বেঁচে থাকতো। অথবা যাদের কোনো টাকা পয়সার অভাব নাই, বড় বড় জায়গায় যেতে পারেন, যে কোনো বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো বড় বড় সেন্টার যেগুলি রিনাউন, এই সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, লন্ডন ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত জায়গায় যারা চিকিৎসা নিতে যান, তারা কি সবাই বেঁচে যান? কিংবা সেই সমস্ত জায়গায় মানুষ কি মরে না? সো দ্যাট এটি আমি মনে করি যে যদি কোনো ইচ্ছাকৃতভাবে কোনো রকম নেগলিজেন্সি অবহেলা অবশ্যই গ্রহণযোগ্য নয়। তার মধ্যে তার দক্ষতার অভাব থাকে বা সে চিকিৎসা দিতে জানে না, সেরকম চিকিৎসা দিয়েছে যদি প্রমাণ হয়, এটি গ্রহণযোগ্য নয়। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানে জনগণের কাছে, আমাদের প্রিয় যারা চিকিৎসা নিতে আসেন, আমরা জানি আপনারা অনেক দুশ্চিন্তা জায়গান, পরিবারের লোক সহ সবাই, কিন্তু যদি চিকিৎসকের কোনো অবহেলা, কোনোরকম দুস্থিতি থাকে, মেহরবানি করে আইন হাতে না নিয়ে আপনারা কর্তৃপক্ষের শরণাপন্ন হন। সেটার জন্য কর্তৃপক্ষ আছে, হাসপাতাল কর্তৃপক্ষ আছে, বিএমডিসি আছে, সরকার আছে, সরকারের বিভিন্ন বাহিনী আছে। আপনারা আইনের আশ্রয় নেন। অবশ্যই অবহেলা যদি করে থাকে, শাস্তিযোগ্য যদি অবশ্য শাস্তি পাবে, বা কোনো ডাক্তারের অবহেলার কারণে সে চাকরিগত দিক থেকে করতে থাকে, সেখানেও তাদেরকে নানান রকমভাবে শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমি অনুরোধ করব দর্শক শ্রোতাদেরকে যাতে আইনটি নিজের হাতে তুলে না নেন। কেননা যদি ডাক্তাররা নিজেরা চিকিৎসা দিতে ইনসিকিউর ফিল করেন এবং চিকিৎসক এবং রোগীর সম্পর্কের অবনতি ঘটে, এবং এটি যেদিকে যাচ্ছে আস্তে আস্তে সংক্রামক ব্যাধির মতো,
তখন কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটার উপর একসময় প্রশ্ন উঠবে। এবং তখন বাংলাদেশের এই প্রায় 20 কোটি মানুষের এই দেশে এত মানুষের চিকিৎসা আপনি কীভাবে দিবেন? আর তখন আস্থার সংকট যখন দেখা দিবে, তখন লোকজনের মধ্যে বিদেশগামিতা বাড়বে। আপনি সব জায়গায় যদি এই সমস্ত বিষয়গুলি উঠে আসে, আপনি বারবার বলতে থাকেন অবহেলা হচ্ছে, বারবার বলতে থাকেন যে রুগী মারা গেছে, আপনার চিকিৎসা হয় নাই, এগুলো বললে তো মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা সৃষ্টি হবে যে আমার রুগীটা বোধহয় অবহেলা মারা যেতে পারে। স্যার অনেক ভালো বলেছেন। আসলে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টা নিয়ে খুব কম সংখ্যক মানুষই বলেন এবং আপনি সেই বিষয়টা তুলে এনেছেন। আমরা তো অবশ্যই রোগীদের সেবা দেব এবং নেগলিজেন্সের কোনো সুযোগ যেন না থাকে, এবং যারা নেগলিজেন্স করছে তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন থাকে সেটার কথাও আপনি বলেছেন যে শাস্তিযোগ্য অপরাধ হলে তিনি অবশ্যই শাস্তি পাবেন, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, যেটার কারণে অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন তাদের সেবার দেওয়ার মানসিকতাটা অনেকটাই কমে যায়। অনেক সুন্দর করে বলেছেন স্যার। একটু জানতে চাওয়া, যেহেতু আপনি নিটোরে আছেন, আজকে আমরা মূলত সেদিকেই ফোকাস করছি। নিটোরে এখন যে সেবা দেওয়া হচ্ছে তাদের আসলে আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কিনা যে এই সেবার মানটা আরো ভালো করা বা আরো কোনো সেবা অ্যাড করা এটার মধ্যে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার প্রারম্ভিক সূচনা বক্তব্যে বলেছেন যে সারা দেশ থেকে এখানে রুগী আসে। সঙ্গত কারণেই যে পরিমাণ রুগী আমাদের এখানে আসে, সবাইকে ভর্তি রেখে চিকিৎসাটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবং এটির কারণে কিন্তু অনেক ধরনের কথা যে যার মতন করে বলে হাসপাতাল সম্পর্কে। কেউ যদি ভর্তি হতে না পেরে চলে যায় বা ফেরত আসতে হয় একজন অসুস্থ মানুষ, তখন তার নিজের মতন করে এটা ব্যাখ্যা করে থাকে। আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে এই হাসপাতালটিকে আসলে সম্প্রসারণ করা দরকার। এখন 1000 শয্যা আছে, কমপক্ষে আরও 500 শয্যা বাড়ানো দরকার। দ্বিতীয় হচ্ছে যে হাড়ভাঙ্গার স্বাভাবিক চিকিৎসা ছাড়াও আমরা কিন্তু সেইখানে স্পাইন বা মেরুদণ্ডের অপারেশন করে থাকি। সেখানে সন্ধি প্রতিস্থাপন বা হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, যেটি হাঁটু কিংবা কোটি প্রতিস্থাপন, এগুলো আমরা করে থাকি। কিন্তু পেশেন্টের সংখ্যা এত বেশি যে ওটা অনেক সময় কুলায় ওঠানো যায় না। তা আমাদের পরিকল্পনা রয়েছে যে এই যে সাব স্পেশালিটি যাকে বলা হয়, ভাঙ্গাচোরার বাইরেও এই সাবজেক্টগুলোকে বা এই অংশগুলোকে আধুনিক চিকিৎসা যেগুলি আমাদের কিন্তু এখন হইলেও যথেষ্ট পরিমাণ আমরা করতে পারি না এই অপ্রতুলতার কারণে। তা আমরা এগুলি এক্সপ্যান্ড করব এবং আলাদা ডিপার্টমেন্ট করব। আপনার আর্থোস্কোপিক ডিপার্টমেন্ট বলেন, স্পাইনের জন্য ডিপার্টমেন্ট বলেন, বোনসের অনেক শত শত রকমের টিউমার বা ক্যান্সার আছে, সেগুলোর জন্য আমরা আলাদা উইং বা ইউনিট খুলব। এখন যদিও চিকিৎসা সেখানে হচ্ছে। তারপর হ্যান্ড সার্জারি, ইদানিং হাত, এগুলোর জন্য আলাদা আমরা ইউনিট করব। তারপর হচ্ছে হলো ইলিজার অফ অ্যাকশন হয়, যে ধরো নানান রকমের ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত হাত পা বাঁকা, তারপরে কোমর বাঁকা, মেরুদণ্ড বাঁকা, এগুলো কিন্তু চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু এগুলোর জন্য আলাদা ইউনিট তৈরি করে আমরা যাতে এই চিকিৎসার ব্যাপ্তিগুলো আরও বাড়াইতে পারি, সেগুলোর জন্য আমাদের এই সমস্ত প্ল্যান রয়েছে। এবং অত্যাধুনিক আইসিইউ তৈরি করা, আমাদের আইসিইউ এখন যদি আছে, কিন্তু সেটি আমি মনে করি যে আরও যথেষ্ট রকম ইকুইপমেন্ট হইতে পারে। এবং সবচাইতে যে জিনিসটি আমরা যাচ্ছি, গত সপ্তাহেও আমরা মালয়েশিয়ান একটি টিমের সাথে মত বিনিময় করেছি যে রোবোটিক সার্জারি, যেটি ইদানিং বিভিন্ন জায়গায় এটি করা হচ্ছে, আমরা রোবোটিক সার্জারি করার দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছি এবং সেই দিকে আমরা নজর দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে হাড়ের যে কোনো রকম চিকিৎসা, হাঁটু বা কোমরের হাড্ডি প্রতিস্থাপন থেকে শুরু করে, মেরুদণ্ড থেকে শুরু করে হাড় বাঁকা কিংবা ক্যান্সার যাই ঘটুক না কেন, তার একটি পূর্ণাঙ্গ এবং অত্যাধুনিক বিজ্ঞান সমস্ত চিকিৎসা ব্যবস্থা আমরা এই নিটোর হাসপাতালে করতে চাই এবং আমরা সেটি করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইদানিং যেটি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে বহির্বিভাগে আসলে একটু কনজাস্টেড আমাদের, আমরা বহির্বিভাগের সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়তে মাননীয় মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয়, ওনাদের সাথেও কথা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলোকে আরও কেমনে দ্রুত করা যায়। এবং আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রীও স্বাস্থ্যের দিকে বিগত সময়ের থেকে অধিক নজর উনি দিয়েছেন। হেলথ কার্ড সহ নানান রকম দিক থেকে মানুষের স্বাস্থ্যসেবাকে কীভাবে জরুরিভাবে দেওয়া যায়, এই জন্য তৎপর রয়েছেন। আমরা আশা করি এই সুযোগ নিয়ে
ভবিষ্যতে অত্যাধুনিক চিকিৎসা দেয় এবং কোনোভাবেই এই সমস্ত চিকিৎসার জন্য এদেশের মানুষকে যাতে বিদেশে যেতে না হয়, এই জন্য আমরা আধুনিক চিকিৎসার আরও মানে নতুন নতুন দিগন্ত আমরা এই নিটোর বা পঙ্গু হাসপাতালে খুলতে চাই। জি, আরও শুনবো এই হাসপাতালের সেবা নিয়ে। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছিলাম স্বাস্থ্যসেবায় পঙ্গু হাসপাতালের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান, পরিচালক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনার কাছে। কথা বলছিলাম পঙ্গু হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, এবং আপনি বলছেন যে অনেকগুলো পরিকল্পনা আপনাদের রয়েছে এবং এবার আপনারা প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী আপনাদেরকে সে বিষয়ে আশ্বস্ত করেছেন। একটু এবার অন্যদিকে যেতে চাই স্যার। অনেক রকম রোগী তো আপনাদের কাছে আসে এবং হাড় ভাঙার রোগী আমার মনে হয় সবচেয়ে বেশি। আমাদের দেশের যে পরিস্থিতি, একটা রোগীর হাড় ভেঙে গেলে বিশেষ করে একটু যারা কম বুঝেন বা ইলিটারেট পিপল, তারা দেখা যায় হাড় ভাঙার চিকিৎসাটা লোকালি করছে, লোকাল অথবা কবিরাজ স্যার শুরুতেই বলছিলেন, অথবা কোনো একটা অপচিকিৎসা নিয়ে সেটাকে হয়তো আরও জটিল করে ফেলছেন। এই ধরনের রোগী আপনারা পাচ্ছেন কিনা এবং তাদের পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবদান। এবং পাশাপাশি স্যার আমি আরও একটি প্রশ্ন রাখতে চাই, এগুলো প্রতিরোধ করার জন্য সচেতনতামূলক কোনো কিছু আসলে আপনারা করছেন কিনা? জি, আমি আগের প্রশ্নটার একটা জায়গায় আমি একটু ইলাবোরেট করি, যেটি আমরা ছেড়ে আসছি। সেটি হচ্ছে আমরা কিন্তু মানুষের যে দীর্ঘ লাইন থাকে, এটি লাইন কমানোর জন্য ইতিমধ্যেই অটোমেশন চালু করেছি এবং আমাদের পরিকল্পনা রয়েছে অনলাইন যাতে রুগী সিরিয়াল দিতে পারে এবং সেই সময় আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিব, একসাথে সমস্ত রুগী যাতে আসতে না পারে। অর্থাৎ এই জিনিসগুলি আমরা সহজীকরণে যাব। আমি এখন আপনার বর্তমান প্রশ্নে আসছি যে বাংলাদেশের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এটি অত্যন্ত একটা খুবই প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যে হাড় ভাঙার চিকিৎসার জন্য কবিরাজের কাছে যাওয়া। এই কবিরাজের কাছে যাওয়ার ক্ষেত্রে যেটি এটা এক সময় ছিল, এটি হয়তো চলে আসছে এই কারণে যখন চিকিৎসা শাস্ত্র ছিলই না, কিংবা থাকলেও অন্তত হাড়ের চিকিৎসা সেই সব জায়গায় পৌঁছায় নেই। তো ওইরকম অর্থোপেডিক্সের ডাক্তার বা হাসপাতাল তখন হয়তো ছিল না, কিন্তু ওরই ধারাবাহিকতায় এখনও মানুষ কিন্তু যায়। সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, যে চিকিৎসা দিচ্ছে কিন্তু হাড়ের চিকিৎসা দিবে তো ওই হাড়টার নামও সে জানে না, কোন হাড় ভাঙছে সে কিছুই জানে না। না জেনে সেখানে আন্দাজি টানাটানি করে একটা নড়া হাড় বা যেটি ছুটে গেছে সেটি চিকিৎসা ঠিক করে দিলাম বলে নানান রকম ক্রিম, টার্মারিক, এগুলো হলুদ বা কী সব মিলে একটা টার্মারিক ক্রিমের মতো পেস্টিসাইড জাতীয় একটা জিনিস বানায়, তার উপরে বাঁশের চটি টুটি দিয়ে একটা কিছু করে দেয় আর কি। এর সবচেয়ে খারাপ দিক হলো এমনভাবে বাঁধে, ভিতরের চামড়া কিন্তু অত্যন্ত চাপের মুখে থাকে, মাংস চাপের মুখে থাকে। হাড়ের চিকিৎসাটা হচ্ছে পরের বিষয়, এগুলোর কারণে চামড়া, মাংস এগুলো নষ্ট হয়ে যায়। এমনকি দিয়ে বেশি সময় থাকলে এই চাপের কারণে ওইখানে রক্ত সঞ্চালন সহ এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত অনেক সময় বন্ধ হয়ে যায় বা হ্যাম্পার্ড হয়, ফলশ্রুতিতে পচে যায় পর্যন্ত। হাড়ের চিকিৎসা তো দূর কি অনেক পরের কথা, তার দেখা যায় কি এই অপচিকিৎসাটার ফলে চামড়া নষ্ট হয়, মাংস নষ্ট হয় এবং এমন অবস্থার সৃষ্টি হয় যে দেখা যায় যে ওই সব যেখানে বাংলোর উপরে পুরা কেটে ফেলে দিতে হয় তাকে, রুগীটাকে বাঁচানোর জন্য। এমন একটি অবস্থার সৃষ্টি হয়। যদিও আমরা এখন যে কথাটা আপনি বলছিলেন পরিকল্পনা, আমাদের এখানে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যেই আমরা এটা শুরু করেছি। বিগত 8 বছর এটা বন্ধ ছিল, এখন কিন্তু শুরু করেছি। কিন্তু এটা কোনো সময় কাম্য নয় যে কারো একটা পা কিংবা হাতকে কেটে ফেলে দিলাম দিয়ে পরে কৃত্রিম পা দিয়ে বা হাত দিয়ে এটা প্রতিস্থাপন, এটি কিন্তু আগের মতো কখনোই হবে না। এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত রোগীরা পর্যন্ত হয়ে থাকে এই অপচিকিৎসার কারণে। আর একটা হচ্ছে যদি বা ভাগ্যগুণে জোড়া লেগে যায়, আপনাকে এখানে একটা জিনিস বলে রাখি, হাড়ের জোড়া লাগা কিন্তু একটি ন্যাচারাল প্রক্রিয়া।
চিকিৎসক বা আমরা ডাক্তাররা অর্থোপেডিক্সের ডাক্তারদের কাজ হচ্ছে সেখানে সহায়ক পরিস্থিতি তৈরি করে দেওয়া, অর্থাৎ জোড়াটা যাতে সঠিক মতো লাগে, ঠিক জায়গায় লাগে। আর জোড়া লাগাটা কিন্তু রোগীর তার নিজস্ব শারীরিক তাগদেই জোড়াটা লাগবে। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি রোগীরা হয়তো হাড় ভাঙে সরল না, ওই জায়গায় কবিরাজ একটা কিছু করলো, হাড় নিজস্ব গতিতে জোড়া লেগে গেল। এই যে কথায় বলে যে ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, তখন মানুষ মনে করে এই কবিরাজের কাছে যে বেশ ভালো একটা ফলাফল পাওয়া গেল। ব্যাপারটা কিন্তু কবিরাজের জন্য হয়নি, এটি এমনিতে জোড়া লেগে যেত। সুতরাং আমি দর্শকদেরকে অনুরোধ করব যে এই সর্বনাশা প্রক্রিয়ার কারণে আপনার হাত বা পা বা যেখানে ভাঙলো অঙ্গটা হয়তো স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এখন আপনার জেলা হাসপাতাল বলেন, উপজেলা হাসপাতালেও বেশিরভাগ জায়গায় অর্থোপেডিক্সের চিকিৎসকই পাওয়া যায়। না পাওয়া গেলেও জেলা হাসপাতালে অর্থোপেডিক্সের চিকিৎসক আছেন, মেডিকেল কলেজ হাসপাতালেও অর্থোপেডিক্সের চিকিৎসক আছেন। আর বিশেষজ্ঞ অন্যান্য ঢাকার তো অনেক প্রতিষ্ঠান আছে এবং শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে যেটাকে আমরা বলে থাকি সেন্টার অফ এক্সেলেন্সি হিসেবে নিটোর তো আছেই। তো সুতরাং আপনারা অপচিকিৎসার শিকার যাতে লোকজনের হওয়াটা এই একবিংশ শতাব্দীতে অন্তত কোনোভাবেই কাম্য নয়। যেটি এক সময় টার্জান মেডিসিন বলা হতো, সেই সময়কার চোখটাকে আমরা অতিক্রম করে আসছি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন এতটাও তো খারাপ নয় যে আপনাকে যে কবিরাজের চিকিৎসা নিয়ে হাড়টাকে বা অঙ্গটাকে কেটে ফেলতে হবে, এরকম একটা কষ্টকর সারা জীবনের পরিস্থিতির মুখাপেক্ষি হতে হয়। জি, অবশ্যই আমি আবারও ফিরবো আলোচনায়, আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছিলাম স্বাস্থ্যসেবায় পঙ্গু হাসপাতালের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আমার সাথে রয়েছেন পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। চলে যাচ্ছি আবার স্যারের কাছে। স্যার, আজকে পুরোটা আলোচনায় শুনলাম আসলে নিটোরে আপনারা কি কি সেবা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। একটু জানতে চাও, আসলে আমাদের দেশের মানুষের কাছে চিকিৎসাটা কিন্তু অনেকটাই বার্ডেন, মানে বোঝার মতো, কারণ তাকে পকেটের টাকা খরচ করে চিকিৎসা করতে হয়। সেই ক্ষেত্রে একটু জানতে চাওয়া আসলে এখানে পঙ্গু হাসপাতালে আসলে তাদের কতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়, অথবা এখন স্বাস্থ্যসেবায় আসলে বরাদ্দ কেমন দেওয়া হচ্ছে এই সরকারের পক্ষ থেকে, এবং আপনাদের সেটা কতটুকু বেনিফিশিয়ার? জি, আসলে নিটোর বা পঙ্গু হাসপাতালে এখানে চিকিৎসা দেওয়া হয় সম্পূর্ণ বিনা পয়সায়, শুধুমাত্র, এবং ঔষধপাতিও ম্যাক্সিমাম বেশিরভাগ ঔষধপাতি সরকারি তরফ থেকেই দেওয়া হয়। কিছু কিছু রোগী আছেন যাদের কিছু ওষুধ থাকে যেগুলি হয়তো আমরা দিতে পারি না বা সরকারিভাবে সাপ্লাই থাকে না। অধিকাংশ ওষুধপাতি কিন্তু মানে রুগীদের একটা পারসেপশন হচ্ছে মানুষকে যখন আপনি যেটি কিনতে দিবেন সে মনে করে ওটি বুদ্ধে আমার লেগেছে, আসলে ব্যাপারটা তা না। নিটোর হাসপাতালের চিকিৎসা যথেষ্ট আমি সাশ্রয়ী বলবো, এবং যারা চিকিৎসা নিয়েছেন আমার ধারণা তারা বেশিরভাগই এটা বলবেন। তবে হ্যাঁ, এটিকে আরও অপটিমাইজ করা বা ডেভেলপ করার সুযোগ রয়েছে। অনেক কিছু আছে যেগুলি আপনি ব্যাপ্তি যদি বলেন, হসপিটাল থেকে বাড়াতে বলেন, বেশি শয্যার সংখ্যা যদি আমরা বাড়াতে চাই, ফ্যাসিলিটিগুলো যদি আমরা বাড়াতে চাই, আইসিইউর ফ্যাসিলিটি যদি আমরা আরও বাড়াতে চাই, মডার্ন ডায়াগনস্টিক টুলস এবং টেকনোলজিক্যাল সেক্টরগুলিকে যদি আমরা বাড়াতে চাই, আমাদের রোবোটিক সার্জারির দিকে আমরা যেতে চাচ্ছি, সেগুলি দিকে আমরাকে লঞ্চ করতে চাই, এটি করতে গেলে কিন্তু সব জায়গায় দেখেন টাকা পয়সার প্রয়োজন হবে। হ্যাঁ, আমরা কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে স্বল্প টাকা নিয়ে থাকি। যেমন একটা এক্স-রে করতে গেলে আপনি অন্য জায়গায় হয়তো যে অনেক টাকা 1000 টাকা বা এরকম প্রয়োজন হয়, আর আমাদের নিটোর হাসপাতালে সেই এক্স-রেটি 250 টাকায় করা হয়। তো এটি মানে একান্ত কম টাকাই করা হয়। সব সার্ভিসে এরকম, কিন্তু যেগুলি একান্তই মানে খুব স্বল্প টাকা দিতে হয়, সুতরাং ওইখানকার টাকাটা চিকিৎসাটা সাশ্রয়ী। হ্যাঁ, এর বাইরেও যারা পারে না, আমাদের জন্য সমাজ কল্যাণ আছে, বিভাগ আছে, সেখান থেকেও আমরা কিছু সাহায্য করতে পারি। এবং কিছু কিছু ডোনার আছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করে থাকে। একান্ত গরিব রোগী যারা থাকে তাদেরকে আমরা কিছু না কিছু সহায়তা কিন্তু করে থাকি। অর্থাৎ ওই জায়গাটা যে ভয়ের কিছু নাই, যারা গরিব মানুষ একান্ত তাদেরকেও আমরা
চিকিৎসা দিয়ে থাকি। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আরও ডেভেলপ করার সুযোগ রয়েছে, আপনাকে আগে বলেছি। বিশেষ করে টেকনোলজিক্যাল যে সাপোর্টগুলি, এগুলি খুব প্রয়োজন। সেই টেকনোলজিক্যাল জিনিসপাতিগুলোকে যদি লঞ্চ করা যায়, তাহলে আরও অত্যাধুনিক সার্ভিস এবং ইয়াদগুলি দেওয়া সম্ভব হবে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে বিভিন্ন রকম সাব স্পেশালিটি বা উইংগুলো খোলার কথা বললাম, এগুলো যদি আমি ডেভেলপ করতে চাই আমাদের হাসপাতালে, সেগুলোর জন্য কিন্তু সেই রকম সাপোর্টের প্রয়োজন হবে। সেখানে টাকার প্রশ্ন। আপনি যদি রুগীকে ফুল ফ্রি দিতে চান, তাহলেও আরও ইকুইপমেন্ট বা ওষুধপাতি কেনার জন্য টাকার প্রশ্ন। তো কিছুটা এই জন্য যে আমরা আমাদের এইরকম বর্তমান ইকোনমিক্স যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটাকে তো আর আমরা অস্বীকার করতে পারি না। এত বিপুল সংখ্যক মানুষের জায়গায় আমাদেরকে সার্ভিসটা দিতে হয়, প্রচুর রুগী, সেটি হয়তো গভর্নমেন্টের পক্ষে শতভাগ বহন করা সম্ভব নয়, বিদায়ী কিন্তু প্রাইভেট হাসপাতাল করার সুযোগ সরকার দিয়েছেন। তা নইলে তো প্রাইভেটের প্রয়োজন ছিল না। তো এটি আসলে আমি মনে করি যে এখন পর্যন্ত সরকারি চিকিৎসা ছাড়া হয়তো একটু পেরেশানির শিকার হতে হয়, কিন্তু টাকার দিক থেকে যথেষ্ট রকম সাশ্রয়ী। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার কিন্তু অন্যান্য সময়ের থেকে স্বাস্থ্য কাজের বাজেটটা প্রায় দ্বিগুণ করেছেন। এই জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তাছাড়া সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমি মনে করি যে এই বাজেটটা যদি এখন সদ্ব্যবহার করা যায়, আশা করি স্বাস্থ্যসেবা আরও অনেক সাশ্রয়ী হবে। এখানে উল্লেখযোগ্য যে বর্তমান সরকারের আমি যতটুকু জানি যে প্রতিরোধমূলক ব্যবস্থা, যে আপনি বলেন যে প্রতিরোধমূলক ব্যবস্থায় আসতে হবে। যে পরিমাণ রোগী আসে, সব রোগীর চিকিৎসা দেওয়াটা বাড়েন, কিন্তু যদি প্রতিরোধে আসি, সেটা টিকা দেওয়া প্রতিরোধ থেকে শুরু করে দুর্ঘটনাকে যদি আপনি প্রতিরোধ করতে পারেন, তাহলে দেখা যাবে কি এই রোগীর সংখ্যা কমে যাবে। রোগীর সংখ্যা কমলে আমরা অধিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা আয়োজনের একদমই শেষে আরও একদিন আপনাকে পেলে আমরা সেই আশার কথাগুলো হয়তো আরও শুনবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান স্যার আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ। জি দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আশা করি আজকের আয়োজন থেকে সবাই নিটোর বা পঙ্গু হাসপাতালের যে ইনফরমেশনগুলো পেয়েছেন, অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।